আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ রয়েছো। আমি মোহাম্মদ মেহেদি হাসান, জুনিয়র ইন্সট্রাক্টর সিভিল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। বরাবরের মতোই আমার সাবজেক্ট ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, যার কোড নাম্বার 66462। এটি ষষ্ঠ পর্ব সিভিলের একটি সাবজেক্ট। তো আজকে আমি তোমাদের অধ্যায় 2 নিয়ে আলোচনা করব। অধ্যায় 2 এর নাম হচ্ছে সড়কের জ্যামিতিক গঠন, প্রস্থচ্ছেদ ও সন্ধির অনুধাবন। তো তার আগে আমি একটু আন্তরিকভাবে দুঃখিত যে আমার ক্লাসটা আজকে 4 মিনিট পরে আমি শুরু করেছি। একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল, যে কারণে বেশ আগে বসেও সব কিছু রেডি করতে করতে নেটওয়ার্কের সাথে কোনোভাবেই পারছিলাম না, যে কারণে একটু দেরিতে শুরু হয়ে গেল ক্লাসটা। তো যাই হোক, আশা করছি তোমরা সবাই শেষ পর্যন্ত সাথে থাকবে। যেটা বলছিলাম যে আজকে আমি অধ্যায় 2 নিয়ে আলোচনা করব। অধ্যায় 2 এর নাম স্ক্রিনে দেখানো হয়েছে। তোমরা জানো যে অধ্যায় 2 অনেক বড় একটি অধ্যায়, অনেক বড় অধ্যায়। এই বইয়ের সবচেয়ে বড় অধ্যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, যে কারণে এই অধ্যায়কে আমরা হয়তো 2 অথবা 3টা ক্লাসে শেষ করব। তো তার আজকে প্রথম অংশ নিয়ে কথা বলবো। একটি বিষয় না বললেই নয় যে অধ্যায় 2 অনেক বড় হওয়ার কারণে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে অধ্যায় 2 থেকে তোমাদের এমনকি ফাইনাল পরীক্ষাতেও অনেক বেশি পরিমাণে কোশ্চেন থাকে। তো যে কারণে এটা খুবই গুরুত্বের দাবি রাখে। তো যাই হোক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো প্রথমে দেখা যাক। সড়কের জ্যামিতিক গঠনের সংজ্ঞা। সড়কের জ্যামিতিক গঠনের উপাদান সমূহ, সমতল সন্ধির সংজ্ঞা, তারপর সমতল সন্ধির শ্রেণী বিভাগ, রাইট অফ ওয়ে, পেভমেন্টের প্রস্থ নির্ধারণকারী উৎপাদক সমূহ, গুরুত্বপূর্ণ টার্মের সাথে পরিচিতি। আমি আশা করছি আমার কথা শুনতে কারো কোনো প্রবলেম হচ্ছে না, সাউন্ড প্রবলেম অথবা অন্য কোনো প্রবলেম কোনো কিছু হচ্ছে না, আমি আশা করছি। তোমরা যারা ভিডিওটি দেখছো তারা কোনো প্রবলেম ফেস করলে সেটার সাথে সাথে আমাকে জানাবে। যাই হোক, আমি টপিকে ফিরে যাই। সড়কের জ্যামিতিক গঠন। সড়কের জ্যামিতিক গঠন কাকে বলে বা সংজ্ঞা। সড়ক ব্যবহারকারী সড়কের যে অংশ সরাসরি দেখতে পায় সে অংশগুলোকে সড়কের জ্যামিতিক গঠন বলে। জ্যামিতিক গঠনের মধ্যে রয়েছে ঢাল, কেম্বার, সুপার এলিভেশন, সড়কের প্রস্থ, অনুভূমিক ও উলম্ব বাঁক, দৃষ্টিগোচরতা, সড়ক সন্ধি ইত্যাদি। সড়কের জ্যামিতিক গঠনের উপাদানসমূহ অথবা জ্যামিতিক গঠনের অংশসমূহ। উপাদানসমূহের ভিতর কি কি রয়েছে? সড়কের প্রস্থচ্ছেদ রয়েছে। প্রস্থচ্ছেদের মধ্যে রয়েছে কেম্বার, সুপার এলিভেশন, সড়কের প্রস্থ। তারপর রয়েছে দৃষ্টিগোচরতা। দৃষ্টিগোচরতা, থামার দূরত্ব, অতিক্রমের দূরত্ব, ঢাল ইত্যাদি। আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কেম্বার, সুপার এলিভেশন বা সড়কের প্রস্থ, তারপরে যে থামার দূরত্ব, অতিক্রমের দূরত্ব, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত কথা বলবো। আপাতত শুধু আমরা এই নামগুলো জেনে যাই। আচ্ছা, 3 নম্বরে রয়েছে অনুভূমিক ও উলম্ব বাঁক। 4 নম্বরে রয়েছে সড়ক ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে সড়কের, বাংলায় বললে সড়কের সন্ধি। তারপরে সমতল সন্ধির সংজ্ঞা, যেটা আমরা বললাম যে সড়কের সন্ধি আর কি। এখন আমরা দেখব সমতল সড়কের সন্ধি। 2 এর অধিক সড়ক কোনো বিন্দুতে মিলিত হলে সড়ক সন্ধির সৃষ্টি হয়। 2টা সড়ক অথবা 2 এর অধিক সড়ক, 3টা 4টা হতে পারে, সড়ক যদি কোনো জায়গায় মিলিত হয় তাহলে সেখানে বিভিন্ন দিক থেকে আগত যানবাহনের জন্য সেখানে খুব একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে এবং সেখানে অনাকাঙ্ক্ষিতভাবে জ্যামের তৈরি হবে। তো এই বিষয়গুলোকে সামলানোর জন্য সেখানে একটা কাঠামো নির্মাণ করা হয়, যেটাকে বলা হয় সড়ক সন্ধি বা রোড ইন্টারসেকশন।
যে স্থানে 3 বা ততোধিক সড়ক একই সমতলে, একই অনুভূমিক তলে অর্থাৎ একই সমতলে মিলিত হয় তাকে সমতল সড়ক সন্ধি বলে। সমতল সড়ক সন্ধি হচ্ছে কি, যেখানে 3টে অথবা 3-এর অধিক সড়ক মিলিত হবে, একই সমতলে মিলিত হবে, সেটা হচ্ছে যে সমতল সড়ক সন্ধি। আমরা একটু মাউসের কার্সারটাকে একটু বড় করে নিতে চাচ্ছি। ওকে, সমতল সন্ধির শ্রেণীবিন্যাস। সমতল সন্ধি, অনেক ধরনের সমতল সন্ধি রয়েছে, অনেকগুলো শ্রেণী বিভাগ রয়েছে। তো সেগুলোকে আমরা একটু দেখি। সড়ক সংযোগের আকৃতি অনুসারে, সড়ক সংযোগের আকৃতি অনুসারে কেমন হবে? টি সংযোগ, সমকোণী বা ক্রস সংযোগ, স্ট্যাগার্ড সংযোগ, ওয়াই সংযোগ, স্কিউড ক্রস সংযোগ, স্কিউড স্ট্যাগার্ড সংযোগ, বহুমুখী সংযোগ। এগুলো হচ্ছে সড়ক সংযোগের আকৃতি অনুসারে। তারপর রয়েছে সড়ক সংযোগের নির্দেশক, আইল্যান্ড, কেন্দ্রীয় আইল্যান্ড ও অন্যান্য নিয়ন্ত্রক অনুযায়ী। এটা আবার দুই প্রকারের, আনচ্যানেলাইজড সড়ক সন্ধি, চ্যানেলাইজড সড়ক সন্ধি। তো আনচ্যানেলাইজড সড়ক সন্ধির মধ্যে রয়েছে প্লেন সড়ক সন্ধি, ফ্লেয়ার্ড সড়ক সন্ধি। আমরা এগুলো চিত্র দেখব, তার আগে নামগুলো জেনে নিই। এরপরে চ্যানেলাইজড সড়ক সন্ধির মধ্যে রয়েছে টি সংযোগ, ক্রস সংযোগ, ওয়াই সংযোগ, রোটারি সংযোগ। তো রোটারি সংযোগের মধ্যে আবার প্রকারভেদ রয়েছে। রোটারি সংযোগকে আবার কয়েকভাবে ভাগ করা হয়েছে: বৃত্তাকার রোটারি, টারবাইন আকৃতির রোটারি, ডিম্বাকার রোটারি, ট্যানজেন্ট আকৃতির রোটারি, পঞ্চভুজ আকৃতির রোটারি। আমরা এই সড়ক সন্ধিগুলোর চিত্র দেখব। এতক্ষণ আমরা এগুলোর নাম জানলাম। তো প্রথমে আমরা দুটি চিত্র দেখতে পাচ্ছি। একটি হচ্ছে টি সংযোগ, আরেকটি হচ্ছে ক্রস সংযোগ। টি সংযোগ, এখানে তিনটি রাস্তা এসেছে। তিনটি রাস্তার ফলে যে সংযোগের সৃষ্টি হয়েছে সেটা দেখতে অনেকটা ইংরেজি টি অক্ষরের মতো। এই যে আমরা তীর চিহ্ন দিয়ে যানবাহনের চলাচলের লেনকে বোঝানো হয়েছে। এই দিক দিয়ে একটা লেন রয়েছে, এই দিক দিয়ে কিছু গাড়ি চলাচল করবে। তারপর এই দিক দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো এই দিক দিয়ে, এই তীর সংযোগ দিয়ে ক্রস করে এই দিক দিয়ে চলে যাবে। আবার এই দিক দিয়ে যে ইনকামিং যে গাড়িগুলো সেগুলো এদিক দিয়ে আসবে। এইভাবে তীর চিহ্ন দিয়ে মূলত গাড়ির চলাচলের দিক রেখা দেখানো হয়েছে। তারপর ক্রস সংযোগ। ক্রস সংযোগ হচ্ছে চারটি সড়ক যদি হয়, চারটি সড়ক যদি কোনো একটি জায়গাতে মিলিত হয় তাহলে সেখানে ক্রস সংযোগের সৃষ্টি হয়। ক্রস সংযোগ দেখানো হয়েছে যে এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে কোন দিক দিয়ে গাড়ি ঢুকবে, কোন দিক দিয়ে গাড়ি বের হবে। এরপরে রয়েছে স্টেগার্ড সড়ক, স্টেগার্ড সংযোগ এবং স্কিউড সংযোগ। স্টেগার্ড সংযোগ, এখানেও একটি, দুইটি, তিনটি, চারটি রোড রয়েছে। তবে এই চারটি রোড একই বিন্দুতে মিলিত না হয়ে একটু গ্যাপ রেখে মিলিত হয়েছে। অর্থাৎ এই জায়গাতে দুইটি রোড মিলিত হয়েছে এবং এই জায়গাতে অপর দুইটি রোড মিলিত হয়েছে। মিলিত হওয়ার ফলে যে ধরনের সংযোগ হয়েছে এটা হচ্ছে স্টেগার্ড সংযোগ। স্কিউড সংযোগ হচ্ছে একটি সোজাসুজি একটি সড়কে যদি কোনাকুনি কোনো একটি সড়ক এসে মিলিত হয় তাহলে যে সংযোগ, এটা নাম হচ্ছে স্কিউড সংযোগ। ওয়াই সংযোগ, তিনটি সড়ক যখন মিলিত হয় তখন ওয়াই সংযোগ হয়। তবে এই তিনটি সড়ক হচ্ছে এমনভাবে যে কোনো একটি সড়ক যদি সোজা যায়, সোজা যেতে যেতে হঠাৎ করে সেটা দুই ভাগে যদি বিভক্ত হয়ে যায়, দুইটা শাখা যদি সেখান থেকে বের হয়ে যায়, তাহলে এখানে এটা দেখতে অনেকটা ইংরেজি ওয়াই অক্ষরের মতো হয় এবং এই জন্য এটাকে ওয়াই সংযোগ বলা হচ্ছে। স্কিউড ক্রস সংযোগ, যেখানে চারটি সড়ক একত্র হয়েছে, তবে চারটি সড়ক পরস্পর কৌণিকভাবে একত্রিত হয়েছে।
এটা হচ্ছে স্কিউড ক্রস সংযোগ। স্কিউড স্ট্যাগার্ড সংযোগ একটি সড়কের সাথে এখানে দুইটি সড়ক মিলিত হয়েছে, তো দুইটি সড়ক মিলিত হয়েছে কৌণিকভাবে, এটাকে আমরা স্কিউড স্ট্যাগার্ড সংযোগ বলছি। বহুমুখী সংযোগ যদি অনেকগুলো সড়ক একত্রে মিলিত হয়, এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি সড়ককে একত্রে মিলিত হয়ে দেখানো হয়েছে, এটা হচ্ছে বহুমুখী সংযোগ। আমি আশা করছি আমার কথা শুনতে কোনো সমস্যা হচ্ছে না। আমি আবার আমার টপিকে ফিরে যাই। আমরা সড়ক সন্ধির শ্রেণীবিন্যাস দেখছিলাম চিত্র সহ, এখন আমরা দেখব সমতল সড়ক সন্ধির শ্রেণীবিন্যাস দেখছি। তবে সমতল সড়ক সন্ধির ভিতর আমরা এখন আনচ্যানেলাইজড সড়ক সন্ধি যেটা, সেটা দেখছি। যে আনচ্যানেলাইজড সড়ক সন্ধি একটা হচ্ছে যে ফ্লেয়ার্ড সড়ক সন্ধি এটা, আর এটা হচ্ছে যে ফ্লেয়ার্ড ক্রস সড়ক সন্ধি। এটা হচ্ছে ফ্লেয়ার্ড সড়ক সন্ধি, আর একটা হচ্ছে ফ্লেয়ার্ড ক্রস সড়ক সন্ধি। আমরা এখন চ্যানেলাইজ সড়ক সন্ধি দেখছি। চ্যানেলাইজ সড়ক সন্ধির মধ্যে রয়েছে টি সংযোগ, ক্রস সংযোগ, ওয়াই সংযোগ, রোটারি সংযোগ। আমরা প্রথমে চ্যানেলাইজ টি সংযোগ এবং চ্যানেলাইজ ক্রস সংযোগ দেখছি। যে চ্যানেলাইজ টি সংযোগ আসলে এটা দেখতে ইংরেজি টি অক্ষরের মতো, এখানে তিনটি সড়ক এসে মিলিত হয়েছে। চ্যানেলাইজড বলতে আসলে বোঝাচ্ছে যে এই জায়গাতে গাড়িগুলো এসে চ্যানেলের মতো কিছুটা ঘুরবে, যে জন্য এটাকে চ্যানেলাইজ টি সংযোগ বলা হচ্ছে। তবে এই ঘোরাটা চ্যানেলাইজড ক্রস সংযোগে ভালো বোঝা যাচ্ছে, এখানে অ্যারো চিহ্ন দিয়ে গাড়ির ঘূর্ণনকে বোঝানো যাচ্ছে যে এই জায়গাতে এসে গাড়ি ঘুরবে, ঘুরতে ঘুরতে গাড়ি তার নির্দিষ্ট গন্তব্যে বা নির্দিষ্ট লেনে যে পৌঁছবে। সমতল সড়ক সন্ধির ভিতরে আরো রয়েছে এখানে বিভিন্ন ধরনের চ্যানেলাইজড ওয়াই সড়ক দেখানো হয়েছে। চ্যানেলাইজড ওয়াই সড়ক, এই যে একটি সড়কের সাথে আরেকটি সড়কের সাথে মিলিত হওয়ার ফলে এখানে ইংরেজি ওয়াই অক্ষরের মতো দেখাচ্ছে, এটাও তাই এবং লাস্টেরটাও তাই আর কি, ওয়াই অক্ষরের মতো দেখাচ্ছে। তবে এটা একটু বড় পরিসরে আর কি, অনেক বড় পরিসরে, যে কারণে আমাদের ভিজিবিলিটিতে একটু প্রবলেম হচ্ছে আর কি। অনেক মনোযোগ সহকারে না দেখলে এটা বোঝা একটু ডিফিকাল্ট। তবে আমরা এখন রোটারি সংযোগ দেখব। রোটারি সংযোগের ভিতর কয়েক প্রকার সংযোগ রয়েছে, সেটা আমরা বলছি যে বৃত্তাকার সংযোগ রয়েছে, টারবাইন রয়েছে, ডিম্বাকার, ট্যানজেন্ট, পঞ্চভুজ। তো আমরা প্রথমে রোটারি বৃত্তাকারটা দেখছি, তারপর রোটারি টারবাইন রয়েছে, এরপরে রয়েছে ডিম্বাকার রোটারি, এটা অনেকটা ডিম্বাকার এগের মতো দেখতে, ট্যানজেন্ট আকৃতির রোটারি। তো এতক্ষণ আমরা সড়ক সন্ধি দেখলাম, এখন আমরা দেখব যে রাইট অফ ওয়ে। রাইট অফ ওয়ে কি? সড়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে যে রাইট অফ ওয়ে। আইনসম্মতভাবে সড়কের অ্যালাইনমেন্টের উভয় পাশের যতটুকু এলাকা সড়কের অধিকারে থাকে তাকে রাইট অফ ওয়ে বলে। তাহলে রাইট অফ ওয়ে হচ্ছে যে একটি সড়কের পেভমেন্টের পাশেও বেশ কিছু জায়গা থাকে সড়কের আনুষঙ্গিক অংশ হিসেবে, সেই জায়গা সমেত সড়কের টোটাল যে অংশটুকু আইনসম্মতভাবে লিগালি সড়কের অধিকারে থাকে আর কি, এটি হচ্ছে রাইট অফ ওয়ে। রাইট মানে হচ্ছে এখানে অধিকার, ইংরেজি রাইট শব্দের অর্থ হচ্ছে অধিকার, অফ তো হচ্ছে অ্যাডভার্ব, আর এখানে ওয়ে হচ্ছে চলাচল। তো রাইট অফ ওয়ে হচ্ছে যে রাইট অফ এর বাংলা করলে দ্বারা এটা যে চলাচলের অধিকার।
রাইট অফ ওয়ের প্রস্থকে সড়কের জমির প্রস্থও বলা হয়। সাধারণত রাইট অফ ওয়ের এলাকাটুকু হুকুম দখল করে নেওয়া হয়, অর্থাৎ এগুলোকে আমরা কি বলি যে অ্যাকোয়ার বলি, যে সরকার কর্তৃক এগুলোকে অ্যাকোয়ার করে নেওয়া হয়। বাংলা যেটাকে কি বলা হয়, হুকুম দখল করে নেওয়া হয়। কোনো সড়কের রাইট অফ ওয়ের প্রস্থ উক্ত সড়কের প্রস্তুতি তলের প্রস্থ, সড়ক নির্মাণে মাটি খনন ও ভরাটের পার্শ্ব ঢালের জন্য প্রস্থ, ভবিষ্যতের সম্ভাব্য সম্প্রসারণের প্রস্থ, পানি নিষ্কাশন ব্যবস্থার প্রস্থ, আনভিং বাঁকে ন্যূনতম নিরাপদ দৃশ্যমান দূরত্বের জন্য প্রয়োজনীয় প্রস্থের পরিমাণ ইত্যাদির উপর নির্ভর করে। আমরা চিত্রে একটি রাইট অফ ওয়েকে দেখতে পাচ্ছি। এই পুরো অংশটি মিলিয়ে হচ্ছে রাইট অফ ওয়ে, যেটা এখানে 50 মিটার দেখানো হয়েছে। তো রাইট অফ ওয়ের ভিতরে কি কি থাকে? রাইট অফ ওয়ের ভিতরে এই যে এই অংশটুকু কালো দাগ দেওয়া অংশটুকু, এটার নাম হচ্ছে পেভমেন্ট, যেদিক দিয়ে গাড়ি চলাচল করবে, পেভমেন্ট অথবা ক্যারেজওয়ে বলা হয়। এর পাশে রয়েছে, এর পাশে এটুকু হচ্ছে শোল্ডার, শোল্ডারের পাশে হচ্ছে সাইড স্লোপ রয়েছে, সাইড স্লোপের পাশে বার্ম রয়েছে, বার্মের পাশে এই অংশটুকু হচ্ছে বড় পিট বা বড় পিট, এই যে ড্রেনের মতো অংশটুকু, এটা হচ্ছে বড় পিট। এর পাশে রয়েছে সংরক্ষিত ভূমি বা রিজার্ভ ল্যান্ড। এই পাশেও একই জিনিসই রয়েছে আর কি, দুই পাশে একই জিনিস। এগুলো এখানে একটি মাপ দেখানো হয়েছে, তবে এগুলো মাপগুলো বিভিন্ন রকমের হতে পারে, কারণ এলজিইডি রাস্তা যদি হয় অথবা গ্রামের রাস্তা যদি হয় তার এক ধরনের মাপ হইতে পারে, অথবা থানা সড়ক হলে এক ধরনের হতে পারে, জেলা সড়ক হলে এক ধরনের হতে পারে, ন্যাশনাল হাইওয়ে হলে তার মাপ আবার অন্য ধরনের হতে পারে, যে কারণে আমরা মাপগুলো নিয়ে খুব একটা কথা বলছি না। রাইট অফ ওয়ের প্রস্থ নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ: রাইট অফ ওয়ের প্রস্থ নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহের ভিতর রয়েছে পেভমেন্টের প্রস্থ, তারপরে শোল্ডারের প্রস্থ, খনন বা ভরাটের পার্শ্ব ঢালের প্রস্থ, বার্মের প্রস্থ, সড়ক মেরামতকারী ও সড়ক মেরামত সামগ্রী রাখার স্থানের প্রস্থ ও সড়ক বনায়নের জন্য স্থানের প্রস্থ। তো পেভমেন্টের প্রস্থ হচ্ছে যে অংশটুকু যে রাস্তা দিয়ে যে রাস্তার যে অংশটুকু দিয়ে গাড়ি চলাচল করবে সেই অংশটুকুর প্রস্থ। এটা পূর্বে বললাম যে এটা বিভিন্ন রকম হইতে পারে। তো আমাদের সড়কের প্রকার ভেদ অনুযায়ী আমাদের এটা কি গ্রাম্য সড়ক না থানা সড়ক না জেলা সড়ক নাকি ন্যাশনাল হাইওয়ে, এর উপর ভিত্তি করে পেভমেন্টের প্রস্থ নির্ধারণ করতে হবে। শোল্ডারের প্রস্থ, পেভমেন্টের দুই পাশে যে অংশটুকু থাকে তাকে শোল্ডার বলে। শোল্ডারের প্রস্থ ও রাইট অফ ওয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারপর খনন বা ভরাটের পার্শ্ব ঢালের প্রস্থ, যদি রাস্তা খনন করে রাস্তা নির্মাণ করতে হয় তাহলে সেই খননের পার্শ্ব ঢাল যে থাকবে সেটার প্রস্থ, ভরাটের ক্ষেত্রে ভরাটের পার্শ্ব ঢালের প্রস্থ বিবেচনা করতে হবে। বার্মের প্রস্থ, বার্ম যে অংশটুকু দেখানো হলো বার্মের প্রস্থ কতটুকু হবে। সড়ক মেরামত সামগ্রী রাখার স্থানের প্রস্থ, সড়কটি ভবিষ্যতে ভালোভাবে ইউজ করার জন্য তাকে মাঝে মধ্যেই মেরামত করতে হবে, সেক্ষেত্রে মেরামতের যে সামগ্রী থাকবে সেগুলো যদি সড়কের পাশে রাখা হয় তাহলে সেটা রাখার জন্য আলাদাভাবে একটি জায়গাকে বিবেচনা করতে হবে। সড়ক বনায়নের জন্য স্থানের প্রস্থ, সড়কের ওই পাশে বৃক্ষরোপণ করা হবে, সেই বৃক্ষরোপণের জন্য আলাদা একটি জায়গাকে বিবেচনা করতে হবে। ভবিষ্যৎ উন্নয়নের জন্য প্রস্থ, কোনো একটি সড়ককে হয়তো 40 বছর বা 50 বছরের জন্য ডিজাইন করে নির্মাণ করা হয়, কিন্তু এরপরে যখন সড়ককে প্রসারণের প্রয়োজন হবে তখন যেন প্রসারণ করা যায়, সম্প্রসারণ করা যায়, সেজন্য জায়গা রেখে রাইট অফ ওয়ের প্রস্থ নির্ধারণ করতে হবে। বড় পিটের উপরের তলের প্রস্থ, বড় পিট যেখান থেকে মাটি নিয়ে রাস্তায় ফেলা হয়, এই বড় পিটের উপরের তলের প্রস্থ কতটুকু হবে সেটাও নির্ধারণ করতে হবে। রোড সেপারেটর, পার্কিং, লেন, কাঁধ, গাটারের জন্য প্রস্থ, যদি বড় রাস্তা হয় সেক্ষেত্রে রোড সেপারেটরের জন্য কয়েক ফিট বা 1.5 মিটারের মতো অথবা 1 মিটারের মতো জায়গা ছাড়তে হয়, এটাকেও বিবেচনা নিতে হবে। পার্কিংয়ের জন্য জায়গা বিবেচনা করতে হবে। লেন, সড়কটি 1 লেনের হবে না 2 লেনের হবে নাকি 4 বা 6 লেনের হবে সেটাও বিবেচনা করতে হবে। সড়কের উভয় পাশে হয়তো সাইকেল চলাচলের জন্য
সাইকেল ট্রাক থাকতে পারে, সাইকেল ট্রাকের প্রস্থ কতটুকু হবে সেটা নির্ধারণ করতে হবে, বড় পিঠের স্থানের প্রস্থ কতটুকু হবে সেটাও বিবেচনা রাখতে হবে। এই বিষয়গুলোকে একত্রে বিবেচনা করেই আসলে রাইট অফ ওয়ের প্রস্থ নির্ধারণ করা হয়। পেভমেন্টের প্রস্থ নির্ধারণকারী উৎপাদক সমূহ: ট্রাফিক লেনের প্রস্থ ও সংখ্যা, ট্রাফিক লেনের ক্ষমতা, যানবাহনের প্রস্থ, যানবাহনের গতি ও ধরন, পার্শ্ব ক্লিয়ারেন্স। আমরা এই বিষয়গুলো এখন বিস্তারিত দেখব। ট্রাফিক লেনের প্রস্থ ও সংখ্যা। ন্যূনতম পার্শ্ব ক্লিয়ারেন্স রেখে একটি আদর্শ মাপের গাড়ি নিরাপদে একমুখী চলতে যে পরিমাণ প্রস্থের পেভমেন্টের দরকার হয় তাকে একক ট্রাফিক লেন বলে। তাহলে ট্রাফিক লেনের সংজ্ঞাটা এখানে দেওয়া হয়েছে যে ট্রাফিক লেন কি, যে একটি আদর্শ মাপের গাড়ি নিরাপদে চলাচল করতে দুই পাশে যে পরিমাণে ক্লিয়ার জায়গা রাখা হয় গাড়ির মাপ সহ, এই যে জায়গাটা এটাই হচ্ছে লেন, এটাকে একত্রে লেন বলা হয়। একক লেনের পেভমেন্টের প্রস্থ 3.80 মিটার এবং দু লেনের সড়কের পেভমেন্টের প্রস্থ হচ্ছে 7.00 মিটার। একটি চিত্রের মাধ্যমে আমরা এটা ক্লিয়ার হব। একক লেনের একটি চিত্র দেখানো হয়েছে যে এখানে টোটাল হচ্ছে 3.80 মিটার। 3.80 মিটারের ভিতর কি রয়েছে? 2.44 মিটার। 2.44 মিটার হচ্ছে একটি গাড়ির আদর্শ মাপ। এটি খুবই গুরুত্বপূর্ণ যে একটি গাড়ির আদর্শ মাপ কত। এটা অনেক সময় বিল্ডিং ডিজাইন করার ক্ষেত্রে এটি প্রয়োজন হয়। বিল্ডিং এর নিচে আন্ডারগ্রাউন্ডে যখন কোনো গাড়ির পার্কিং এর জন্য জায়গা রাখা হয় তখন আমাদের এই মাপটি খুবই প্রয়োজন হয়। এটি হচ্ছে 2.44 মিটার। এর দুই পাশে ক্লিয়ার রাখতে হয় 0.68 মিটার। এই পাশে 0.68 মিটার, এই পাশে 0.68 মিটার। তার মানে টোটাল লেনের প্রস্থ দাঁড়াইলে হচ্ছে 3.80 মিটার। এটি হচ্ছে একক লেনের জন্য। যদি দুই লেন হয় সেক্ষেত্রে দুই লেনের হলে হচ্ছে টোটাল হচ্ছে 7.0 মিটার। এই 7.0 মিটারের মধ্যে দুই পাশে রয়েছে 0.53 মিটার। দুই পাশে 0.53 মিটার দুই পাশের ক্লিয়ারেন্স। এরপরে রয়েছে 2.44 মিটার একটি গাড়ির আদর্শ মাপ। এই পাশে 2.44 মিটার একটি গাড়ির আদর্শ মাপ। তারপর দুই গাড়ির মাঝের যে ক্লিয়ারেন্স এটা হচ্ছে 1.06 মিটার। 0.53 মিটার একটি গাড়ির জন্য এবং আরেকটি গাড়ির জন্য 0.53 মিটার। তো 0.53 যোগ 0.53 মানে 1.06 মিটার। তো যখন আমরা এই পাশে একক লেনের ক্ষেত্রে দেখলাম যে ক্লিয়ারেন্স রাখা হয় 0.68 মিটার, কিন্তু যখন দুই লেন হয় তখন ক্লিয়ারেন্সটা একটু কমিয়ে 0.53 মিটার রাখা হয়। তাহলে আমাদের একক লেনের প্রস্থ দাঁড়ালো 3.80 মিটার এবং দুই লেনের প্রস্থ দাঁড়ালো 7.00 মিটার বা 7 মিটার আর কি। এবং একটি গাড়ির আদর্শ পরিমাপ হচ্ছে 2.44 মিটার। তাহলে ট্রাফিক লেনের প্রস্থ এবং সংখ্যাটা আমরা দেখলাম। এখন দেখবো আমরা ট্রাফিক লেনের ক্ষমতা। ট্রাফিক লেনের ক্ষমতা বা লেন ক্যাপাসিটি। একক সময়ে কোনো লেনে যত সংখ্যক গাড়ি নিরাপদে চলাচল করতে পারে তাকে লেনের ক্ষমতা বা লেন ক্যাপাসিটি বলে। লেনের ক্ষমতা হচ্ছে যে কোনো একটি লেন দিয়ে একক সময়, সেটা হতে পারে 1 মিনিটে অথবা 1 ঘন্টায় হতে পারে, যে যত সংখ্যক গাড়ি চলাচল করে তাকে লেনের ক্ষমতা বা লেন ক্যাপাসিটি বলে। যেমন আমরা এটা কি বলবো যে 50টা গাড়ি যদি কোনো লেন দিয়ে প্রতি মিনিটে চলাফেরা করে, অথবা আরো কমায় যদি বলি যে 20টি গাড়ি কোনো লেন দিয়ে যদি প্রতি মিনিটে চলাচল করে তাহলে লেনের ক্ষমতা হচ্ছে যে 20 গাড়ি পার মিনিট। এটি হচ্ছে লেনের ক্ষমতা। ট্রাফিক সংখ্যা অধিক হলে একাধিক লেনের দরকার হইতে পারে।
যদি ট্রাফিক সংখ্যা বেড়ে যায় তাহলে একাধিক লেনের দরকার হতে পারে। আমরা এখন যেটা দেখছি যে বাংলাদেশের রাস্তাগুলো, ন্যাশনাল হাইওয়েগুলো, সেটা যদি আমরা বলি যে বগুড়া থেকে ঢাকার রোড অথবা রংপুর থেকে ঢাকার রোড অথবা চট্টগ্রাম থেকে ঢাকার যে রোড, এটা একসময় 2 লেন ছিল, এখন সেটাকে বাড়িয়ে 6 লেন করা হচ্ছে। দুই পাশে দুটি লোকাল যে ভেহিকেল আছে, যেমন ভ্যান, রিক্সা অথবা নসিমন, ভুটভুটি, এই সমস্ত গাড়ি চলাচলের জন্য দুই পাশে 2 লেন করা হচ্ছে, এবং বাস আর ট্রাকের জন্য দুই পাশে 2 লেন 2 লেন 4 লেন, মানে সব মিলিয়ে আমাদের ন্যাশনাল হাইওয়ে এখন 6 লেনের হচ্ছে। তো সেটাই বলা হচ্ছে যে ট্রাফিক সংখ্যা অধিক হলে একাধিক লেনের দরকার হতে পারে। আমাদের ট্রাফিক সংখ্যা যেহেতু এখন অনেক বেড়ে গেছে, সুতরাং আমাদের লেন এখন আর 2 লেনে হচ্ছে না, এখন আমাদের 6 লেনের প্রয়োজন হচ্ছে। যানবাহনের প্রস্থ, আদর্শ প্রস্থ 2.44 মিটার, যেটা আগে বলা হয়েছে যে আদর্শ প্রস্থ 2.44 মিটার। যানবাহনের প্রস্থ অধিক হলে পেভমেন্টের প্রস্থ বাড়বে। তবে যানবাহনের প্রস্থ নির্ধারণে আদর্শ মান মেনে চলা উচিত। আসলে যানবাহনের প্রস্থ 2.44 মিটারই এটি আদর্শ মাপ। তো যদি কোনো কারণে যানবাহনের প্রস্থ অধিক হয় তাহলে পেভমেন্টের প্রস্থ বাড়বে। আসলে যানবাহনের প্রস্থ অধিক হওয়া অত্যন্ত বিপজ্জনক একটি কাজ, কারণ বাংলাদেশে এই 2.44 মিটার এই আদর্শটাকেই মানা হয়। এইভাবেই সমস্ত গাড়ির প্রস্থ নির্ধারণ করা হয়েছে। তো যারা গাড়ি চলাচল করে তারাও এই মাপটাকেই তারা সেট হয়েছে, যে কারণে যানবাহনের প্রস্থ হঠাৎ করেই যদি বেড়ে যায় তাহলে অ্যাক্সিডেন্টের একটি প্রবণতা বাড়তে পারে। আমরা যানবাহনের প্রস্থ নির্ধারণের 2.44 মিটার এই পরিমাপটাকেই মেনে চলব। যানবাহনের গতি ও ধরন, যদি একই সড়কে ভিন্ন ভিন্ন ধরনের ও ভিন্ন ভিন্ন গতির যানবাহন চলাচল করে বা একই লেনে উভয়মুখী যানবাহন চলাচল করে তবে পেভমেন্টের প্রস্থ অধিক হবে। যানবাহন যদি ভিন্ন ভিন্ন রকমের হয় এবং যানবাহনের গতিও যদি ভিন্ন ভিন্ন রকমের হয় তাহলে পেভমেন্টের প্রস্থ বেশি হবে, কারণ সেক্ষেত্রে একটি সড়কের শৃঙ্খলাটা কমে যাবে, সড়কের দুর্ঘটনার পরিমাণ হয়তো বাড়তে পারে, যে কারণে যানবাহন ভিন্ন ভিন্ন রকম হলে পেভমেন্টের প্রস্থ বাড়তে পারে। পার্শ্ব ক্লিয়ারেন্স নিয়ে আমরা অলরেডি অনেক কথা বলে ফেলছি যে একক লেনের ক্ষেত্রে প্রতি পাশে অনুমোদিত পার্শ্ব ক্লিয়ারেন্স হচ্ছে 0.68 মিটার এবং 2 লেনের ক্ষেত্রে প্রতি পাশে ক্লিয়ারেন্স হচ্ছে 0.53 মিটার। আমরা যদি আমাদের আগের চিত্রে ব্যাক করি তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একক লেনের ক্ষেত্রে পার্শ্ব ক্লিয়ারেন্স 0.68 মিটার, আর যখন 2 লেন তখন পার্শ্ব ক্লিয়ারেন্স হচ্ছে 0.53 মিটার। আমার চিত্রগুলো হয়তো একটু ছোট হয়েছে, তবে আমি আশা করছি যে মনোযোগ দিলে এটা দেখা যাবে। তো পার্শ্ব ক্লিয়ারেন্স দেখা হলো চিত্রে। তারপরে যানবাহনের সংঘর্ষ এড়ানোর জন্য 2 লেনের সড়কে 2 বিপরীতমুখী যানবাহনের মাঝে 1.06 মিটার ক্লিয়ারেন্স রাখা হয়। এটার কথা বলা হচ্ছে যে 1.06 মিটার রাখা হয়। এটা 2টি বিপরীতমুখী যানবাহনের মাঝে সংঘর্ষ এড়ানোর জন্য পার্শ্ব ক্লিয়ারেন্স, যেটা হচ্ছে 1.06 মিটার। এই পাশের গাড়ির জন্য 0.53, এই পাশের গাড়ির জন্য 0.53, তার মানে 1.06 মিটার ক্লিয়ারেন্স রাখা হয়। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ টার্মের সাথে পরিচিত হব। এই টার্মগুলো নিয়ে পরের ক্লাসে আমরা বিস্তারিত বলবো। আমরা শুধু এখন টার্মের নামগুলো জেনে নিই যে রাইট অফ ওয়ে, প্রস্থিতলের প্রস্থ, পার্শ্ব ঢাল, বক্সর বা বার্ম, এমব্যাঙ্কমেন্ট, তারপরে খনন বা কাটিং, ফুটপাথ বা পায়ে চলার পথ, এরপর রয়েছে সাইকেল ট্র্যাক, রয়েছে পার্কিং স্থান, মধ্যমা ফালি বা মেডিটেরিয়ান, 2 রাস্তার মাঝখানে যে ফালিটা থাকে, উঁচু জায়গা থাকে, যেটাকে আমরা অনেকে আইল্যান্ডও বলি আর কি, সেটার নাম হচ্ছে মধ্যমা ফালি বা ইংলিশে মেডিটেরিয়ান ট্রিপ বলা হয় বা যানবাহন পৃথককারী বাংলায় বলা হয়। তারপর কার্ভ রয়েছে, স্কিড রয়েছে, স্লিপ রয়েছে। আমরা এই জিনিসগুলোকে সামনের ক্লাসে খুব ভালোভাবে দেখবো ইনশাল্লাহ। তো
তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ দেখলে, ভিডিওটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে তোমরা দক্ষতা বাতায়ন বা www.skill.gov.bd সেখানে ভিজিট করে দেখতে পারো। সবাইকে বলবো যে সবাই বাসায় থাকো, নিরাপদে থাকো, স্টে হোম, স্টে সেফ। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।